নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগতম। আমরা বর্তমানে বাংলা কারকের একাধিক প্রসঙ্গ নিয়ে ক্লাস করে চলেছি, একাধিক পর্বের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ করছি। আমরা বাংলা কারকের যে সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ সমস্ত কারকের, বাংলা যতগুলো কারক আছে সেই সংক্ষিপ্ত ধারণা নিয়ে একটি ক্লাস করেছি। সেই সঙ্গে বাংলা যে কর্তৃকারক এবং কর্মকারক, এই দুটি কারকের বিস্তারিত বিবরণ তথা যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি দুটি ক্লাসে। যারা এখনও ওই ক্লাসগুলো দেখেননি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারেন, অথবা আমি ক্লাসগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সময় মতো দেখে নেবেন। দেখে নিলে তাহলে পরবর্তী ক্লাসগুলো পরপর বুঝতে সুবিধা হবে। এই পরপর ক্লাসগুলো করবার মধ্য দিয়ে বাংলা কারক সম্পর্কে যে একটা সম্পূর্ণ ধারণা এবং পরিষ্কার ধারণা যাতে তৈরি হয়, সেই কারণেই আমাদের এই ক্লাসগুলো পরপর করে সাজানো হয়েছে। যাই হোক, আমরা এর আগে পড়েছি বললাম যে কারকের সম্পূর্ণ ধারণা, সেই সঙ্গে হচ্ছে কর্তৃকারকের একাধিক শ্রেণীবিভাগ এবং কর্মকারকের একাধিক শ্রেণীবিভাগ। সুতরাং আজকে আমরা পড়ব বাংলা কারকেরই আরেকটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে করণ কারকের সম্পূর্ণ ও বিস্তারিত বিবরণ। আমরা করণ কারক কাকে বলে বলে জেনেছিলাম। করণ কারক হচ্ছে যে ক্রিয়া, বাক্যের মধ্যে অবস্থিত যে ক্রিয়া, সেই ক্রিয়াটিকে কি দ্বারা দিয়ে আমরা প্রশ্ন করলে যা উত্তর পাবো, কি দ্বারা দিয়ে প্রশ্ন করলেও যেটা উত্তর পাবো সেটাও হবে করণ কারক, কিসে দিয়ে প্রশ্ন করলেও যেটা উত্তর পাবো সেটাও করণ কারক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে তাকে করণ কারক বলবো, কিন্তু প্রকৃত সংজ্ঞাটা কি করণ কারকের? প্রকৃত সংজ্ঞাটি হচ্ছে ক্রিয়াটি, এই কর্তাটি যার সাহায্যে কর্মটি সম্পাদন, মানে ক্রিয়াটি সম্পাদন করে, তথা কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকেই আমরা বলবো করণ কারক। আমরা প্রথম ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা একটা উদাহরণ দেখি। আমরা একটা সহজ উদাহরণ দিয়েছিলাম প্রথম ক্লাসে আমাদের কারকের সম্পূর্ণ বিবরণের যে বা সংক্ষিপ্ত ধারণার যে ক্লাসটি, সেই ক্লাসটির মধ্যে, যে রাম লাঠি দিয়ে গাছ থেকে আম পাড়ছে। তাহলে এই যে আম পাড়া ক্রিয়াটি, সেই আম পাড়া ক্রিয়াটি কিসের দ্বারা বা কিসের সাহায্যে সম্পাদন করা হচ্ছে? রাম করছে হচ্ছে লাঠির দ্বারা। এই লাঠি দিয়ে পদটি এই কারণে হচ্ছে করণ কারক, অর্থাৎ করণ পদ। তাহলে আমরা সহজভাবে যেটা জানলাম যে ক্রিয়াটি যার সাহায্যে সম্পাদনা করা হয় তাকেই বলা হয় করণ কারক। এখন করণ কারকেরও অবস্থা বিশেষে একাধিক শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়। কি কি শ্রেণীবিভাগ সেগুলো আগে জেনে নিই। যেমন হচ্ছে যন্ত্রাত্মক করণ, উপায়াত্মক করণ, সমধাতুজ করণ। আমরা সমধাতুজ কর্তা এবং সমধাতুজ কর্ম পড়েছি, এখানে এসে দেখলাম সমধাতুজ করণ। কিন্তু যদি মনে করা হয় যে সমধাতুজ কর্তা এবং সমধাতুজ কর্মর যা সংজ্ঞাটা আমরা জেনেছি আগের ক্লাসে, সমধাতুজ করণের ক্ষেত্রেও একেবারে সেম হবে সংজ্ঞাটা, বা যে সমধাতুজ কর্ম এবং সমধাতুজ কর্তার যে বৈশিষ্ট্যটা, যেভাবে আমরা চিনতে পারবো এটা সমধাতুজ কর্তা বা এটা সমধাতুজ কর্ম, ঠিক একই প্রসেসে সমধাতুজ করণকে চিনতে পারলেও কিছুটা, অর্থাৎ সামান্য কিছুটা বদল এখানে লক্ষ্য করা যায়, অর্থাৎ একটু আলাদা ধরনের। এর সঙ্গে আমরা জানবো করণের বিপসা সম্পর্কেও। তাহলে আমরা প্রথমেই আসি যন্ত্রাত্মক করণ। যন্ত্র মানে কি? যন্ত্র মানে হচ্ছে যেটা যা দিয়ে কোনো কিছু কাজ করা হয়, এ হচ্ছে যন্ত্র। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে যন্ত্রটা, সেই যন্ত্র হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়, যাকে আমরা চোখেও দেখতে পাই, স্পর্শ করতে পাই, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যা সম্পর্ক যুক্ত, তাই হচ্ছে যন্ত্র। এই যে যন্ত্রাত্মক করণে হচ্ছে যে করণ কারকটি, সেই করণ কারকটি হবে ইন্দ্রিয় গ্রাহ্য, তথা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যখন বোঝাবে তখন হবে যন্ত্রাত্মক করণ। আমরা সংজ্ঞাটা যদি বলি তাহলে কিভাবে আমরা বলবো হচ্ছে ক্রিয়া যে সম্পাদন করা হচ্ছে, সেই ক্রিয়া সম্পাদনের যে ইন্দ্রিয় গ্রাহ্য উপায়, সেই উপায়টিকেই আমরা বলবো যন্ত্রাত্মক করণ। কি বললাম? ক্রিয়া সম্পাদনের
ইন্দ্রিয় গ্রাহ্য উপায়, ইন্দ্রিয় গ্রাহ্য নয় এমন নয়, ইন্দ্রিয় গ্রাহ্য উপায়, তাকে আমরা বলবো যন্ত্রাত্মককরণ। যেমন কি উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে রঙিন চশমায় সব কিছুই রঙিন দেখায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটাকে করণ আমরা কিভাবে বলবো? রঙিন চশমায় সব কিছু রঙিন দেখায়, তাহলে আমি যদি বলি রঙিন চশমায় সব কিছু রঙিন দেখায়, এর মধ্যে চশমাই পদটি হচ্ছে করণ পদ বা করণ কারক। তাহলে চশমাই মানে চশমার দ্বারা, অর্থাৎ রঙিন চশমার দ্বারা সব কিছু রঙিন দেখায়, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং চশমা যে বস্তুটি, সেই বস্তুটি যন্ত্রাত্মক তথা ইন্দ্রিয় গ্রাহ্য, সেই কারণে এটি যন্ত্রাত্মককরণ। আরও একটি উদাহরণ দেখি, আকাশ কি ধোঁয়ায় মলিন দেখায়? একটা প্রশ্ন, অর্থাৎ এখানে ধোঁয়ায়, অর্থাৎ আকাশ কি ধোঁয়ার দ্বারা মলিন দেখায়? এখন ধোঁয়া পদটি যেটি, সেটিকে অনেকে ভাবতে পারে যন্ত্রাত্মক নয়, কিন্তু বলা হয়েছে যন্ত্রাত্মককরণ মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ ধোঁয়া চোখে দেখতে পাওয়া যায়, ধোঁয়া ত্বকে অনুভব করতে পারা যায়, গায়ে লাগলে বোঝা যায়, নাকে গন্ধ, প্রত্যেকটা বিষয়ই জ্বালা করে ইত্যাদি যে বিষয়গুলো, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য উপায় ধোঁয়া, সেই কারণে ধোঁয়া হচ্ছে এখানে যন্ত্রাত্মককরণ। তাহলে কি বলা হলো? আকাশ কি ধোঁয়ায় মলিন দেখায়, অর্থাৎ আকাশ কি ধোঁয়ার দ্বারা মলিন দেখায়, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। ধোঁয়ায় পদটি হচ্ছে যন্ত্রাত্মককরণ। যদি আরও একটা উদাহরণ আমরা দেখি, কবিতার উদাহরণ একটা দেখি, যে আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে, আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে, এই যে গুণে পদটি, যদি আমি এটা ভেঙে বলি তাহলে হবে আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণের দ্বারা। তাহলে গুণের দ্বারা, গুণে পদটি এখানে হচ্ছে করণ কারক। কিন্তু এটা যন্ত্রাত্মক কেন? যন্ত্রাত্মক হচ্ছে গুণে বলতে বোঝাচ্ছে এখানে ধনুকের ছিলা, অর্থাৎ ধনুকের ছিলা দ্বারা তোমার স্বামীকে বেঁধে নিয়ে এসেছো, এই অর্থে এটি হচ্ছে যন্ত্রাত্মককরণ। কিন্তু এরও একটা আলাদা দৃষ্টান্ত আছে বা আলাদা ভাবনা বা ব্যাখ্যা রয়েছে, সেটা আমরা পরবর্তী যে উদাহরণটি পড়ব বা পরবর্তী যে করণকারকের বিভাগটি পড়ব সেখানে আমরা জানব। তাহলে আমরা যন্ত্রাত্মককরণ বলতে কি বুঝলাম? যে ক্রিয়া সম্পাদনের যে ইন্দ্রিয় গ্রাহ্য উপায়, সেটিকে আমরা বলবো যন্ত্রাত্মককরণ। এরপরে আসি আমরা উপায়াত্মককরণ। উপায়াত্মককরণ হচ্ছে ক্রিয়া সম্পাদনের যে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় গ্রাহ্য নয় বা ইন্দ্রিয় গ্রাহ্যহীন যে উপায়টি, সেটাকেই আমরা বলবো উপায়াত্মককরণ। এক্ষেত্রে বিষয়টি হচ্ছে কোনো যন্ত্রের বা কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় এখানে থাকবে না, পুরো ব্যাপারটা থাকবে হচ্ছে ভাবমূলক, অনুভবমূলক। ব্যাপারগুলো থাকবে কি? ভাবমূলক, অনুভবমূলক। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে যে অন্তর তার ঘৃণায় পূর্ণ। কি বললাম আমরা? অন্তর তার ঘৃণায় পূর্ণ। এটাকে আমরা করণ কারক খুঁজি আগে, যদি এটা ভেঙে উচ্চারণ করি তাহলে কি হবে? অন্তর তার ঘৃণার দ্বারা পূর্ণ বা ঘৃণা দিয়ে পূর্ণ, যাই বলি না কেন। তাহলে ঘৃণার দ্বারা পদটি আসছে, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে করণ কারক। এখন প্রশ্ন হচ্ছে ঘৃণা পদটি কি কোনো যন্ত্র, কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়? না, ঘৃণা হচ্ছে আমাদের সম্পূর্ণ মনের ভাবমূলক বিষয়, মনের ভাবমূলক বিষয়। এই কারণে এই ঘৃণাই পদটি হচ্ছে বা ঘৃণা পদটি হচ্ছে উপায়াত্মক কারক, করণ কারক। এরপরে আমরা আসবো আরেকটি উদাহরণে। আরেকটি উদাহরণ যদি দেখি, এখানে একটা সংশয় তৈরি হয় এই উদাহরণটাই, তাও বিষয়টা বলি আমি, যে কীর্তনে আর বাউলের গানে, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। তাহলে এইখানে কীর্তন আর বাউলের গানের দ্বারা আমরা দিয়েছি খুলি বোঝাচ্ছে। এই কারণে কীর্তনের বাউলের গানে দুটোর ক্ষেত্রেই আমরা, কীর্তনে এবং বাউলের গানে দুটোর ক্ষেত্রেই আমরা কি বলছি? এটা যে করণ কারক। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, এই যে গান, এটি তো কর্ণ মানে কানে তো শোনা যায়, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় তো, কিন্তু হলেও গান মূলত হচ্ছে অনুভবমূলক বা ভাবনামূলক, অনুভবমূলক একটা বিষয়। সেই কারণে এই গানের পদটি কীর্তন বা বাউল, এই কীর্তন বা বাউল প্রত্যেকটাই হচ্ছে একটা ভাবমূলক বিষয়, একটা ভাবকল্পিত বিষয়। এটাকে কীর্তন বলা হবে, এটাকে বাউল বলা হবে। গানটা যদি বলি সরাসরি, সেই গানটি হচ্ছে কানে শোনা যেতে পারে, কিন্তু কীর্তন বা বাউল এই পদগুলো হচ্ছে গানের একটা ভাব। সেই কারণে কীর্তনে বা বাউলের দ্বারা
যদি আমরা বলি সেটা করণ কারক হতে পারে, কিন্তু যন্ত্রাত্মক হবে না, কারণ কীর্তন বা বাউল কোনো দুটো পদই যন্ত্রাত্মক নয়, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য নয়। গানটি ইন্দ্রিয় গ্রাহ্য হতে পারে, কিন্তু সেটা শোনা গেলেও গান মূলত অনুভবমূলক। গান মূলত অনুভবমূলক, বিশেষ করে কীর্তন বা বাউল এই পদগুলো পুরোটাই অনুভবমূলক। এই কারণে কীর্তনের পদটিকে বা বাউলের পদটিকে, দুটো পদটিকে আমরা বলতে পারি উপায়াত্মক করণ। এরপরে আমরা আসি সমধাতুজ করণ। আমরা কি আলোচনা করলাম একটু আগে, যে আমরা পড়েছিলাম কর্তৃকারক এবং কর্মকারকের ক্ষেত্রে সমধাতুজ কর্তা বা কর্তৃকারক এবং সমধাতুজ কর্মকারক। দুটোর ক্ষেত্রেই আমরা কি দেখেছিলাম, যে বাক্যের মধ্যে অবস্থিত যে ক্রিয়াটা রয়েছে, সে ক্রিয়াটা যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, সেই ধাতু থেকেই যদি বাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য পদ নিষ্পন্ন হয় এবং ওই বিশেষ্য পদটি হচ্ছে ওই ক্রিয়াটির কর্তারূপে অথবা কর্মরূপে প্রযুক্ত হবে, তবে তাকে সমধাতুজ কর্তা কিংবা সমধাতুজ কর্ম আমরা বলবো। তাহলে এখানে দেখতে পেলাম সমধাতুজ যে মানে ওই ধাতু থেকে নিষ্পন্ন যে বিশেষ্য পদটি, সেটা কর্ম হোক অথবা কর্তা হোক, সেই বিশেষ্য পদটির সঙ্গে ক্রিয়াটিরও ওই একই ধাতু থেকে উৎপন্ন হতে হবে এবং ওই ক্রিয়ার সঙ্গে ওই বিশেষ্য পদটির সম্পর্ক দেখাবে। কিন্তু সমধাতুজ করণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, দেখলাম যে এখানে সমধাতুজ করণের ক্ষেত্রে যে বাক্যের অন্তর্গত যে ক্রিয়াটি, সেই ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, তার সঙ্গে ওই করণ কারকটি বা করণ পদটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন হতে হবে। কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয় হচ্ছে, শুধুমাত্র ক্রিয়াটা নয়, ওই ক্রিয়া থেকে জাত কোনো বিশেষণ পদও যে ধাতু থেকে নিষ্পন্ন হয়, তার করণ পদটি যদি একই ধাতু থেকে উৎপন্ন বা নিষ্পন্ন হয়, তবে তাকেও বলা যাবে সমধাতুজ করণ। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। তাহলে কি বললাম, ক্রিয়া এবং ক্রিয়া থেকে জাত কোনো বিশেষণ পদ, ক্রিয়া এবং ক্রিয়া থেকে জাত কোনো বিশেষণ পদ যদি মানে কোনো বিশেষণ পদ যে ধাতু থেকে নিষ্পন্ন হবে, যদি বাক্যের অন্তর্গত করণ পদটি বা করণ কারকটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তবে তাকে আমরা বলবো সমধাতুজ করণ। এই পর্যন্ত আমরা জানলাম। এখন উদাহরণ আমরা দেখি, উদাহরণ দেখলে পরিষ্কার বিষয়টা বুঝে যাব আমরা। উদাহরণ হচ্ছে যে বৃদ্ধাটি জরায় জীর্ণ দেহখানা নিয়ে জগন্নাথ দর্শনে গেলেন। কি বললাম, যে বৃদ্ধাটি জরায় জীর্ণ দেহখানি নিয়ে জগন্নাথ দর্শনে গেলেন। তাহলে জরায় জীর্ণ, এখানে গেলেন বা গিয়েছিলেন যাই বলি না কেন, এটি হচ্ছে ক্রিয়া। কিন্তু এই গিয়েছিলেন যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে জরার দ্বারা জীর্ণ, তাহলে জরাই পদটি হচ্ছে করণ কারক। তাহলে জরাই পদটি কি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়েছে? উত্তর হচ্ছে না, হয়নি। কিন্তু আমরা এখানে বিশেষণ, যখন ক্রিয়ার সঙ্গে আমরা করণ পদটির এরকম ধাতুগত কোনো সম্পর্ক পেলাম না, তখন আমরা খুঁজব কি বিশেষণ পদটি কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, এবং যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যদি করণ পদটিও সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়, তবে সেটাকে আমরা বলবো সমধাতুজ করণ। যেমন দেখি, জরায় জীর্ণ, জীর্ণ পদটি এখানে বিশেষণ। জীর্ণ কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে? সংস্কৃত জ ধাতু থেকে, জয় হসন্ত। জরাই পদটিও সেই একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাক্যের অন্তর্গত এই ক্রিয়াজাত যে বিশেষণ পদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হলো, করণ কারকটিও যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়, আমরা জরাই জীর্ণ এই পদটির মধ্য দিয়ে সেই বা এই বাক্যটির মধ্য দিয়ে সম্পূর্ণ এই উদাহরণটি বা এই সংজ্ঞাটি খুঁজে পাচ্ছি। এই কারণে এই জরাই জীর্ণ পদটি বা এই পুরো সম্পূর্ণ পদটি, যে বৃদ্ধাটি জরাই জীর্ণ শরীর নিয়ে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন বা গেলেন যাই বলি, এই পদটি সম্পূর্ণ হচ্ছে সমধাতুজ করণ। আবার একটা উদাহরণ আমরা দেখি, পৃথিবী আমাদের কি মায়ার বাঁধনেই না বেঁধেছে। এইখানে আমরা দেখছি বেঁধেছে এটা ক্রিয়া, আর বাঁধনের দ্বারা বেঁধেছে, তাহলে বাঁধনে পদটি হচ্ছে করণ কারক। এই বাঁধনে এবং বেঁধেছে দুটোই বাঁধ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, এই কারণে এটি হচ্ছে সমধাতুজ করণ। আমরা আরেকটা উদাহরণ দিতে ভুলে গেছি, এর আগেরটা ছিল যেটা উপায়াত্মককরণে। উপায়াত্মককরণে আর একটা উদাহরণ কবিতার লাইন দিয়ে, যেটা আমরা যন্ত্রাত্মককরণের ক্ষেত্রেও দিয়েছিলাম, যে আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে।
এই প্রথম উদাহরণ যন্ত্রাত্মক ক্ষেত্রে এই গুণে পদটির আমরা অর্থ করেছিলাম ধনুকের ছিলা, গুণ মানে ধনুকের ছিলা। কিন্তু উপায়াত্মককরণের ক্ষেত্রে আমরা এর অর্থ করব গুণে বলতে যে যে গুণ বোঝায়, অর্থাৎ তোমার কৃতিত্বে। এক্ষেত্রে কোনো যন্ত্র বোঝাচ্ছে না, তাই এটি হচ্ছে উপায়াত্মককরণ। তাহলে যদি আনিলা তোমার স্বামী বান্ধি নিজ গুণে, এই পদটির মধ্যে গুণে পদটির বা এই বাক্যটির মধ্যে গুণে পদটির অর্থ ধনুকের ছিলা করা হয়, তাহলে সেটা হবে যন্ত্রাত্মককরণ। যদি সেটা ভাবমূলকভাবে করা হয় যে তোমার গুণে তুমি সেটাকে করেছো, মানে নিয়ে এসেছো, কোনো যন্ত্রের দ্বারা নয়, তবে সেটা হবে উপায়াত্মককরণ। তাহলে আমরা যন্ত্রাত্মক, উপায়াত্মক, সমধাতুজ তিনটে করণকারক সম্পর্কেই জানলাম। সমধাতুজতে ক্রিয়া এবং বিশেষণ, মানে ক্রিয়াজাত বিশেষণ যে ধাতু থেকে নিষ্পন্ন, বাক্যের অন্তর্গত করণকারকটিও সেই ধাতু থেকেই নিষ্পন্ন হবে, তবেই সেটা সমধাতুজ করণ হবে। এরপরে আমরা আসবো করণের বিপসা। বিপসা সব থেকে সোজা জিনিস। বাংলা কারকের যে আমরা ভাগগুলো পড়ছি বা পড়েছি, তার মধ্যে থেকে সব থেকে সহজ হচ্ছে বিপসা। আমরা কর্মের বিপসার উদাহরণ আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আমি বলেছিলাম যে কমেন্টে আপনারা জানাবেন, বা যদি না জানান আমরা পরবর্তী ক্লাসে উদাহরণগুলো বলে দেবো। কর্মের বিপসা বলতে কি বলেছিলাম আমরা, যে মূলত কর্মকারকটির দুবার উচ্চারণ, পরপর দুবার উচ্চারণ, তাই হচ্ছে কর্মের বিপসা। ঠিক সেই রকম করণকারকের ক্ষেত্রেও তাই। বাক্যের অন্তর্গত যে করণ কারকটি রয়েছে, সেই করণ কারকটি পরপর দুবার উচ্চারিত হলেই তখন তাকে বলা হবে তা কি, করণের বিপসা। উদাহরণ দেখি আমরা। উদাহরণ হচ্ছে যেমন কি, পুষ্পে পুষ্পে ধরিত্রীর বিচিত্র অলোক, অর্থাৎ ফুলের দ্বারা ধরিত্রীর বিচিত্র অলোক। দ্বারা অর্থে বোঝাচ্ছে, মানে করণ কারক, পুষ্পে পুষ্পে বলা হলো, তারায় তারায় ভরা নিশীথ, তারা এবং তারার দ্বারা, মানে তারার দ্বারা বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, তারার দ্বারা কথাটা আমরা দুবার উচ্চারণ করে দিচ্ছি, সেই কারণে এটাকে বিপসা বলা হচ্ছে। একই উদাহরণ, গানে গানে তব বন্ধন যাক টুটে, অর্থাৎ গানের দ্বারা তোমার তব বন্ধন যাক টুটে, তার মুক্তির কথা বলা হচ্ছে এখানে। যাই হোক, এই গানে গানে পদটির মধ্য দিয়ে গানের দ্বারা বোঝানো হচ্ছে, করণ কারক বোঝানো হচ্ছে। এই দুবার একই পদের উচ্চারণ হওয়ার কারণে এবং করণ সম্পর্ক বোঝানোর কারণে এটি হচ্ছে করণের বিপসা। কর্মের ক্ষেত্রেও তাই। কর্মের ক্ষেত্রেও এরকম যে যে কর্মপদগুলো রয়েছে, সেই পদগুলো দুবার উচ্চারণ, কর্মকারকই প্রকাশ করবে বাক্যের মধ্যে বা কর্মকেই বোঝাবে, কিন্তু তার দুবার উচ্চারণ হবার কারণে সেটি হচ্ছে কর্মের বিপসা বলা হবে তাকে। এরপরে আমরা আসব, তাহলে বাংলা কারকের যেটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক করণ কারক, সেই করণ কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম। এরপরে আমরা আসবো কারকের আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক পড়বার আগে আমরা সর্বপ্রথম খেয়াল করব সম্প্রদান কারকের বিভক্তি সম্পর্কে। বিভক্তি সম্পর্কে কেন, আমরা অনেক জায়গায় উদাহরণে পড়েছি গৌণকর্ম এবং সম্প্রদানে কে বিভক্তি। এখন প্রশ্ন হচ্ছে, গৌণকর্ম এবং সম্প্রদান কারকের দুটোতেই কে বিভক্তি হয় শুধুমাত্র? উত্তর হচ্ছে না, কারণ সম্প্রদানে কখনো কে বিভক্তি হয়, কখনো কখনো শূন্য বিভক্তিও লক্ষ্য করা যায়, আবার অন্তঃস্থ তে বিভক্তি এগুলোও লক্ষ্য করা যায়। তবে যেহেতু গৌণকর্ম এবং সম্প্রদান কারক দুটোর ক্ষেত্রেই কে বিভক্তি বেশি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে অনেক জায়গাতে এরকম সংশয় তৈরি হয়েছে গৌণকর্ম এবং সম্প্রদানের মধ্যে তাহলে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে এটাই যে গৌণকর্মে যে দ্বিকর্মিকা ক্রিয়াযুক্ত যে গৌণ কর্মযুক্ত যে দ্বিকর্মিকা ক্রিয়াটি, সেই দ্বিকর্মিকা ক্রিয়াটির মূল লক্ষ্যই হচ্ছে মুখ্য কর্মের দিকে, অর্থাৎ কোন কাজটা সম্পাদন করা হলো সেটাই হচ্ছে মুখ্য। কে সম্পাদন, কাকে সব দিয়ে কাকে কাজটা করানো হলো বা এইগুলো গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ যদি আমি উদাহরণটি বলি যে এই রকম, যে রামবাবু শ্যামবাবুকে বই দিয়েছে বা বই দিল, এখানে মূল কাজ কোনটাকে বোঝাচ্ছে বা মুখ্য কাজ কোনটাকে বোঝাচ্ছে? বই দেওয়াটা। বই হচ্ছে এখানে মুখ্য, কাকে দিল সেটা মুখ্য নয়, অর্থাৎ কাকে দিল এটা হচ্ছে গৌণ। তাহলে গৌণ কর্মের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে গৌণ কর্মযুক্ত কোনো দ্বিকর্মিকা ক্রিয়ার যে মুখ্য কাজটা অর্থাৎ মূল কাজটা সেটাই হয় মুখ্য বা সেটাই হয় প্রধান, আর গৌণ কর্মটি সেখানে গুরুত্বহীন বা
হীনগুরুত্ব যাই বলি না কেন। কিন্তু সম্প্রদান কারকের ক্ষেত্রে উল্টো। সম্প্রদান কারকের ক্ষেত্রে কে বিভক্তি যুক্ত হয় আমরা বলেছি। সম্প্রদান কারকের ক্ষেত্রে কি হয়, যে কাকে দেওয়া হচ্ছে, কাকে সম্প্রদান করা হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য। কি সম্প্রদান করা হলো বা কি দেওয়া হলো এটা মুখ্য নয়। কর্মের দ্বিকর্মিকা ক্রিয়া, গৌণ কর্মযুক্ত দ্বিকর্মিকা ক্রিয়ায় আমরা কি দেখলাম, যে কি দেওয়া হলো বা কি করা হলো সেটা হচ্ছে মুখ্য। আর সম্প্রদান কারকের ক্ষেত্রে কাকে দেওয়া হলো সেটা হচ্ছে মুখ্য। আমরা একটু আগে বললাম যে শূন্য বিভক্তিযুক্তও সম্প্রদান কারক আমরা লক্ষ্য করি। যেমন হচ্ছে যে কাঙালি বিদায় করলো, কেউ একটা নাম করে উল্লেখ করে বললাম আমরা যে রামবাবু কাঙালি বিদায় করলেন, অর্থাৎ কাঙালি বিদায়, এটা কাঙালি বিদায় সম্প্রদান কারক। কারণ কি, আমরা সম্প্রদান কারক কাকে বলে তার সংজ্ঞায় কি জেনে জানবো। সম্প্রদান কারকে হচ্ছে এমন কিছু দেওয়া যা ফিরিয়ে না নেওয়া, অর্থাৎ যা ফিরে না চাওয়া, তাই হচ্ছে সম্প্রদান। অর্থাৎ যে পদটির মধ্য দিয়ে কিছু দান করা বোঝাবে, কিছু দেওয়া বোঝাবে, কিন্তু সেই দান ফিরিয়ে নেওয়ার কোনো প্রসঙ্গ সেখানে থাকবে না, নিঃস্বার্থভাবে দান যাকে বলা হয়, তাই হচ্ছে সম্প্রদান কারক। কি বললাম, নিঃস্বার্থভাবে দান। যেমন ভিখারিকে ভিক্ষা দেওয়া, সেটা নিঃস্বার্থভাবে দান, অর্থাৎ তা ফিরিয়ে নেওয়ার কোনো জায়গা থাকে না। চাঁদা দেওয়া, সেটাও সম্প্রদান কারক, কারণ সেখানে ফিরিয়ে নেওয়ার কোনো প্রসঙ্গ থাকে না। ঈশ্বরকে ভক্তি অর্পণ, সেটাও সম্প্রদান। ঈশ্বরকে নৈবেদ্য অর্পণ, সেটাও সম্প্রদান। তাহলে আমরা সম্প্রদান কারক সম্পর্কে জানলাম যে মূলত নিঃস্বার্থভাবে যে দান, তাই হচ্ছে সম্প্রদান। মূলত ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সম্প্রদান কারককে বাংলা কারক থেকে তুলে দেওয়ার পক্ষপাতী, কিন্তু সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা সম্প্রদান কারক কাকে বলে এবং সম্প্রদান কারক কোনগুলোকে বলা হবে সেই বিষয়টা জানলাম, এবং গৌণকর্ম এবং সম্প্রদান কারকের নিয়ে যে সংশয়ের ব্যাপারটা, সেই সংশয়ের ব্যাপারটা পরিষ্কার হয়ে গেলাম। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম করণ কারক, করণ কারকের যে বিভাগগুলো রয়েছে, তথা উপায়াত্মককরণ, যন্ত্রাত্মককরণ, সমধাতুজকরণ এবং করণের বিপসা। সেই সঙ্গে সম্প্রদান কারক সম্পর্কে একটি সংক্ষিপ্ত এবং পরিষ্কার ধারণা, বিস্তারিত না, পরিষ্কার ধারণা আমরা পেলাম আজকের ক্লাস থেকে। যাই হোক, আপাতত আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের এই আজকের ক্লাস সম্পর্কে যা যা প্রশ্ন মনের মধ্যে তৈরি হচ্ছে ক্লাসটি দেখতে দেখতে, তারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলো সরাসরি এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।